ভারতের সঙ্গে নতজানু সম্পর্ক চায় না বাংলাদেশ। সব হত্যার বিচার ও গুমের শিকারদের সন্ধান পেতে সরকারের কাছে জোর সুপারিশ। জুলাই গণ অভ্যুত্থান পৃথিবীতে নজিরবিহীন। নতুন বাংলাদেশে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে নারী শিক্ষার্থীদের উৎসাহ দিলেন ডক্টর ইউনূস। শীতে বিপর্যস্ত জনজীবন। কুষ্টিয়ায় বাড়ছে কুয়াশা, কমছে তাপমাত্রা। শিশু ও বয়স্কদের বাড়তি যত্নের পরামর্শ। এবং দীর্ঘদিনেও গাজীপুরের ঘাকটিয়া সুতিরকান্দা সড়ক সংস্কার না হওয়ায় ভোগান্তিতে এলাকাবাসী। দ্রুত মেরামতের আশ্বাস উপজেলা প্রশাসনের। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যাচ্ছি পুরো খবরে। বিচার বহির্ভূত হত্যার বিচার ও রাজনৈতিক গুমের শিকারদের সন্ধান পেতে সরকারের কার্যকর পদক্ষেপ দেখতে চান ভুক্তভোগী পরিবারের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এ সময় তারা বলেন, ভারতের সঙ্গে আর কোনো নতজানু সম্পর্ক নয়, এখন থেকে কথা হবে চোখে চোখ রেখে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও জানান তারা। শামীমুজ্জামান চৌধুরীর প্রতিবেদন। গুম হয়ে যাওয়া স্বজনরাও যেন ফিরে আসে, বিচার হয় সব রাজনৈতিক হত্যার, এই মোনাজাতে শুরু হয় গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার পরিবারের সংগঠন মায়ের ডাকের ব্যতিক্রমেই এই গণজামায়াত। ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে, এই রক্তের সাথে আপনারা কেউ বেইমানি করবেন না। 34 দিন পর জানতে পারছি যে আমার ভাইকে ওই 18 জুলাই রাতেই স্বৈরাচার সরকারের পুলিশ বাহিনীরা তাকে টর্চার করে, গুলি করে, তার শরীরে ছিটাগুলি দিয়ে বুক ঝাঁঝরা করে ফেলছে। জুলাই গণহত্যা, পিলখানা হত্যা সহ গত 16 বছরে রাজনৈতিক বিভিন্ন হত্যা ও গুমের প্রসঙ্গ উঠে আসে আলোচনায়। এই বাংলাদেশের মাটিতে কিভাবে তারা সাহস পেল আমাদেরকে বিভক্ত করার, কিভাবে তারা সাহস পেল এই দেশের মানুষকে, স্বাধীন দেশে 2000-এর উপরে মানুষকে শহীদ করার। আজকে টাকার বিনিময়ে মামলা লেখা হচ্ছে, টাকার বিনিময়ে মামলা উইথড্র হচ্ছে। বাংলাদেশ পুলিশকে একটি কথা স্পষ্ট করে জানাতে চাই, ওই খুনি হাসিনা বিগত 16 বছরে আপনাদের এই প্রতিষ্ঠানটিকে টিস্যুর মতো ব্যবহার করেছিল। আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনতে চান, তাহলে এই আহতদের রক্তের উপরে পাড়া দিয়ে আপনারা তাদেরকে বাঁচাতে হবে। গণজামায়াতে অংশ নেন অধিকাংশ রাজনৈতিক দলের নেতারা, আন্তর্জাতিক সংস্থা ও বিদেশি দূতাবাস, সরকারের প্রতিনিধিরা। আলোচনার মূলেই ছিল ভারত বিতর্ক ও শেখ হাসিনার বিচার। আমিরের জামাত থেকে শুরু করে 11 জন শীর্ষ নেতা, যারা নিরীহ, যারা মজলুম, অন্যায়ভাবে তাদেরকে ফাঁসি দিয়ে জেলখানায় রেখে এবং বাইরে নিপীড়ন করে হত্যা করা হয়েছিল। মনে রাখা দরকার, ফ্যাসিবাদ একটা ভাবাদর্শ, ফ্যাসিবাদ একটা ব্যবস্থা, একটা চিন্তার পদ্ধতি। ফ্যাসিবাদের দোসররা আজও ঘাপটি মেরে বসে আছে। এদের থেকে প্রশাসনকে পরিচ্ছন্ন না করলে অবাধ নির্বাচন হতে পারে না। কোনটা বলেন? বক্তারা বলেন, ভারতের সঙ্গে আর কোনো নতজানু সম্পর্ক নয়, এখন থেকে কথা হবে চোখে চোখ রেখে। ভারতের সাথে দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করতে চাই। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই মাসে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়ে গেল, এটার নজির পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীতে বহু অভ্যুত্থান হয়েছে, কিন্তু এটা ছিল সম্পূর্ণ ভিন্ন রকমের। এখানে কোনো বড় নেতা এসে হুকুম দেয়নি, যা হয়েছে স্বতঃস্ফূর্তভাবে হয়েছে। সেই উত্তাল সময়ে সাহস করে আন্দোলনে অংশ নেয়া নারীদের মঙ্গলবার এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি নারী শিক্ষার্থীদের নিজেদেরও দেশের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে উৎসাহ উদ্দীপনা দেন এবং তাদের আশা আকাঙ্ক্ষা ও নানা দাবির কথা শোনেন।
মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান উপদেষ্টার সঙ্গে সময়ের সাহসী নারীদের সাক্ষাতের এ আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তাপমাত্রা কমছে উত্তরের জেলা নীলফামারী ও কুষ্টিয়ায়। ক্রমশ বাড়ছে কুয়াশা, কমছে তাপমাত্রা। শীতে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে শিশু ও বয়স্কদের ঠান্ডাজনিত রোগ ব্যাধি। সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। বিস্তারিত জানাচ্ছেন শারমিন স্বর্ণা। নীলফামারীতে ঘন কুয়াশা আর কনকনে বাতাসে হাড় কাঁপানো শীত। খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে নিম্ন আয়ের মানুষ। তীব্র শীতে নীলফামারীতে রাতভর বৃষ্টির মতো কুয়াশা ঝরছে, সেই সঙ্গে বইছে ঠান্ডা হাওয়া। শীতের কারণে লোকজন মনে করেন যে ঘরটা কি বাইরে হইতে পারে না, ইনকাম নাই আমাদের। কুয়াশায় লোক বাড়াচ্ছে না, এটাও অসুবিধা আমাদের। ব্যবসা বাণিজ্য করাও খুব একটা ব্যাপার হয়েছে। শীতের জন্য বাইরে হওয়া খুব কাঁচাল। এছাড়া শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নানা রোগ ব্যাধি। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। কুষ্টিয়ায় ঘন কুয়াশার কারণে সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে দূরপাল্লার যানবাহন। শীতে ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। ঠান্ডা লেগেছিল, ওই কারণে পাখা পায়খানা হয়েছে, হসপিটালে ভর্তি হয়েছে। আমার বাচ্চার নিউমোনিয়া প্রচন্ড ঠান্ডার কারণে। তবে ঠান্ডা পরিহার করে বৃদ্ধ ও শিশুদের গরম কাপড় পরিধান করার পরামর্শ দেন এই চিকিৎসক। যে ঠান্ডা যতটুকু সম্ভব পরিহার করতে হবে। যারা বৃদ্ধ আছে এটা আমাদেরকে খেয়াল করতে হবে, তাদেরকে যেন সবসময় উষ্ণতা আমরা রাখি। এবং বাচ্চাদের ক্ষেত্রেও একই ব্যাপার, তাদেরকে মুখ গলা সম্পূর্ণ ঢেকেই সবসময় গরম কাপড় দিয়ে রাখতে হবে। শীতের সময়টাতে শিশু ও বৃদ্ধদের বাড়তি যত্নের পরামর্শ দেন তিনি। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে দিনাজপুর জেলার সর্বত্র। হাড় কাঁপানো শীতে কাঁপছে জেলার জনজীবন। শীতের খবর নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিবেন সহকর্মী সুবল রায়। সুবল, নিশ্চয়ই যুক্ত হতে পেরেছি আপনার সঙ্গে। জানতে চাই যে শীতে কাঁপছে জেলার সর্বত্র এবং কনকনে ঠান্ডা বাতাস বইছে সব জায়গায়। আজকে ঠিক এই মুহূর্তের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিন্তু 13 ডিগ্রি সেলসিয়াস। আমি যদি আপনাকে একটু বলে রাখতে চাই যে উত্তরের জেলা দিনাজপুর খ্যাত দিনাজপুর যে আসলে দিন দিন যত দিন যাচ্ছে ততই কিন্তু শীতের দাপটটা কিন্তু বাড়ছেই। তো আমি যদি আপনাকে একটু বলতে চাই যে শুধু শীতেই ঠান্ডা, কনকনে ঠান্ডা যখন আপনার সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত শীতে যখন খেটে খাওয়া মানুষরা কিন্তু ততক্ষণ পর্যন্ত সকালবেলা বের হতে পারে না। তো আমি আপনাকে বলতে চাই যে যদি শীতার্থ পরিবারের যে ঠান্ডাজনিত কারণে যাদের রোগ হচ্ছে, হাসপাতালে যাচ্ছেন, তারাও কিন্তু সঠিক ভাবে কিন্তু চিকিৎসা সঠিক কি করতে পারছেন না, ডাক্তারও কিন্তু হিমশিম খাচ্ছে। তো আমি যদি আপনাকে আরেকটু কথা বলে রাখতে চাই যে যেহেতু দিনাজপুর অঞ্চলে শীতের প্রভাবটা বেশি, আমি কথা বলেছি যে দিনাজপুর আবহাওয়া অফিসের যে কর্মকর্তা, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন তো আগামী মাঝামাঝি এই মাসের মাঝামাঝি সময়ে কিন্তু আমাদের শৈত্যপ্রবাহ কিন্তু নামতে পারে। আর সেই জেলা প্রশাসকের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি। এখন পর্যন্ত তারা কোনো শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের প্রক্রিয়া চলছে, কিন্তু এখনো পর্যন্ত বিতরণ করতে পারেনি। অলি, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জি সুবল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। গাজীপুরের ঘাকটিয়ার সুতিরকান্দা সড়কটি দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তি পোহাচ্ছে এলাকাবাসী। সামান্য বৃষ্টি হলেই দুর্ভোগ বেড়ে যায় দ্বিগুণ। এদিকে সড়কটি দ্রুত মেরামত করার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। তারিকুল জুয়েলের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। গাজীপুরের কাপাসিয়ার খিয়ারাটি থেকে কামাওগাঁওয়ের সুতিকান্দা সড়কটি দীর্ঘদিনেও মেরামত না হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। উপজেলার গুরুত্বপূর্ণ এই সড়কটি বেশ কিছু অংশ ভেঙে যাওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
এই সড়কে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীরা। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার সংস্কারের দাবি জানিয়েও কোনো সাড়া পাননি। এতে বাধ্য হয়ে বাসিন্দারা নিজেরাই করেন সংস্কারের চেষ্টা। এই 100 টাকা 200 টাকা করে সবার কাছ থেকে উঠায় যেখানে ভাঙতি হয় সেখানে বড়ি, আবার দেখা গেছে বৃষ্টি হলে ওইটা আবার ভাঙ্গে পইরা যায়। বারবার লোক আসে মাপাচোপা করে আসছে, হইতেছে, হবে। আমরা বহুত কষ্ট করি, আমরা যে একটা বিয়ে শাদী দিতে চাই এরকম ভালো জায়গা দিতে পারি না। বর্তমানে রাস্তার বেশিরভাগ স্থানেই বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তের কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়ে এবং কৃষকদের কৃষি পণ্য আনা নেয়ায় চরম দুর্ভোগ পোহাতে হয়। আমাদের মাথায় করে কলা নিয়ে আমাদের 1 কিলো দূরে খিরাটি বাজারে নিয়ে যেতে হয়। কোনো কিছুই চলাচল করতে পারে না, এই জন্য আমাদের এখান দিয়ে হাইটে যেতে হয়, স্কুল অনেক দূরে হাইটে যেতে হয়। উপজেলা পরিষদের ফান্ড থেকে দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। প্রাথমিকভাবে তাদের রাস্তাটা মেরামত করে ভবিষ্যতে যদি এটা আরো উন্নয়ন করা যায় বা রাস্তা মানে এইচবিবি অথবা সলিং রাস্তা করা যায় সেই চেষ্টা আমরা করব। দীর্ঘ 3 যুগ ধরে সংস্কারের আশ্বাস পেলেও সংস্কার না হওয়ায় সড়কটি দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার যাব নাটোরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মিজানুর রহমান। তিনি আমাদের সঙ্গে যোগ দিবেন মূলত হচ্ছে শীতকালীন যে সবজির বাজার কি অবস্থা সেখানটায় সেটি জানাতে। মিজান নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। জানতে চাই যে শীতকালে তো সবজির দাম অনেকটা কমে যায়, আবার কখনো পরিস্থিতি ভিন্ন হয়, ঠিক আজকের পরিস্থিতি আপনার ওখানটায় কি? আমার কাছে জানতে চেয়েছেন, শীত পড়ার সাথে সাথে কিন্তু প্রত্যেকটা সবজি বাজারে কিন্তু ইতিমধ্যে কিন্তু শীতকালীন সব ধরনের সবজি কিন্তু আসতে শুরু করেছে এবং গত কয়েকদিন যাবত যে সবজিগুলো বাজারে চড়া মূল্যে বিক্রি হতো সেই সবজিগুলো কিন্তু এখন অনেকখানি স্থিতিশীল পর্যায়ে এসেছে। এখানে আজকের বাজারে যে মূলা গত কয়েকদিন যাবত 50 টাকা বিক্রি হতো সেই মূলা আজকে 20 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বেগুন যে গত কয়েকদিন যাবত যে 60 থেকে 70 টাকা কেজিতে বিক্রি হতো সেই বেগুন কিন্তু আজকে 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর লাউ বিক্রি হচ্ছে, পার পিস লাউ বিক্রি হচ্ছে 50 টাকা এবং পার পিস বাঁধাকপি বিক্রি হচ্ছে 50 টাকাতে। আর এখানে কিন্তু পাকা টমেটো বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে, আর ফুলকপি বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। আর কাঁচামরিচ যে কাঁচামরিচ কিন্তু অনেক চড়া মূল্য ছিল, কাঁচামরিচ নিয়ে অনেক কথা হয়েছে, সেই কাঁচামরিচ কিন্তু এখন অনেকখানি সহনীয় পর্যায়ে চলে এসেছে ক্রেতাদের কাছে। এখানে সেই কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজিতে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর পেঁয়াজের মূল্য কিন্তু 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর 2 ধরনের আলু এখানে বিক্রি হচ্ছে। নতুন আলু এসেছে, কিন্তু নতুন আলু কিন্তু এখনো বাজারে পার কেজিতে 20 টাকা কমলেও কিন্তু আলুর মূল্য চূড়া মূল্যই রয়েছে। আলু 2টা ধরনের আলু বিক্রি হচ্ছে, এক আলু বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে, আর একটা আলু বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে। এইভাবে আসলে প্রত্যেকটা সবজি বাজারে কিন্তু সাধারণ ক্রেতাদের সঙ্গে কথা বলেছি আর এখানকার বিক্রেতাদের সঙ্গে কথা বলে তারা আমাকে এমনকি জানিয়েছেন যে আসলে বিক্রেতা আমাকে জানিয়েছেন যে আসলে সবজি বাজার তারা কিন্তু পাইকারি রেটে যে সবজিটাই কিনে তার পার কেজিতে কিন্তু 5 টাকা লাভে তারা বিক্রি করে থাকেন। আর এখানকার ক্রেতাদের সঙ্গে কথা বলে ক্রেতারা আমাকে নানাভাবে অভিযোগ করেছেন যে আসলে বাজারে কিন্তু আলুর মূল্য এত কেন হবে, তারা বারবার এই কথাই বলেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের তাদের কাছে দাবি করেছেন যে বাজারে আসলে আলুর সিন্ডিকেট ভাঙতে হবে। আমার দেশে আলু পর্যাপ্ত পরিমাণে আলু, সেই আলুর মূল্য কেন এই সময় আলুর মূল্য হয়, তাদের কাছে দাবি ছিল যে এই সময় আলুর মূল্য বাজার নিয়ন্ত্রণ করা যায়, আলুর মূল্য আরো কমে আসবে এমনটা দাবি করেছেন। নতুন আলু ইতিমধ্যে আসতে শুরু করেছে কেন, তারপরে পুরাতন আলু কিন্তু এখনো 70 টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে। আর নতুন আলু 100 টাকা 80 টাকা কেজিতে বিক্রি। তাদের চাওয়া একটাই যে বাজারগুলো ঠিক মতো মনিটরিং করা যায়, সরকারের যদি হস্তক্ষেপ করে এই ক্ষেত্রে সিন্ডিকেট ভাঙলে কিন্তু আলু বাজারে নিয়ন্ত্রণ আসবে। আমি এখন এখানকার ক্রেতার সঙ্গে কথা বলবো। ভাই, বাজার এখন সবজি বাজার আপনাদের দাম কমতে শুরু হচ্ছে, আপনাদের বর্তমানে কি এখন কেমনটি আশা করছেন যে এখন বাজার কি অবস্থা? এখন বাজারের অবস্থা মোটামুটি ভালো। কিছুদিন আগে একটু সবজির বাজার যে চওড়া ছিল, আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য খাওয়ার দুষ্করী ছিল, তবে এখন মোটামুটি বাজারটা অনেকটা সব কমে আসছে। মোটামুটি এখন মোটামুটি ভালো লাগছে। আচ্ছা, যেমনটি ক্রেতা বললেন যে তারা অনেকখানি স্বস্তি পেয়েছে। এখন আমরা একটা বিক্রেতার সঙ্গে কথা বলবো। আচ্ছা ভাই, এখন আপনারা সবজি যে আপনারা কি লাভে 5 টাকা কেজি দিলাম। প্রত্যেকটা সবজি কি আপনারা 5 টাকা কেজি বিক্রি করছেন? জি জি। আপনারা কত টাকা কেজি কিনেন এখন? আর বেগুন কত টাকা কেজি কিনছেন? বেগুন 45 কিনছি, 50 বেচছি। পেঁয়াজ কত টাকা কেজি কিনছেন?
পেঁয়াজ 100 টাকা কেজি বেশি। হ্যাঁ, বিক্রেতা বললো তো আসলে এই কথাই বললো, যারা আসলে পাইকারি যে দামে কিনে তার চেয়ে 5 টাকা লাভে কিন্তু তারা বিক্রি করে থাকেন। আমার নাটোর কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে এমন। মেজর, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ফরিদপুর ও রাজবাড়ীতে চলতি মৌসুমে বিএডিসির মাধ্যমে কৃষি বিভাগ কৃষকদের পেঁয়াজ বীজ প্রণোদনা দেয়, কিন্তু সরবরাহ করা প্রণোদনার বীজের অধিকাংশই অঙ্কুরিত হয়নি। এতে ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, উপযুক্ত ক্ষতিপূরণ না দেয়া হলে বিপাকে পড়বেন তারা। এদিকে কৃষকদের নতুন করে বীজ প্রণোদনা হিসেবে দেয়া হবে জানিয়েছে বিএডিসি। আশিস পোদ্দার বিমান ও মোহাম্মদ ইউসুফ মিয়ার প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ফরিদপুরে ৫,২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে তাহেরপুরি, বাড়িচার ও ৬ জাতের পেঁয়াজ বীজ বিতরণ করে বিএডিসি। তবে সরবরাহ করা বীজের প্রায় ৮০% অঙ্কুরিত হয়নি। এতে ক্ষতির মুখে পড়া কৃষকরা উপযুক্ত ক্ষতিপূরণ চান। একবার এই ক্ষেতটা মারা গেছে, এই দানা পরবর্তীতে আমরা যদি আবার রোপণ করি আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব। ক্ষতিপূরণ না হলে আমরা করবো, ক্ষতিপূরণ তো অবশ্যই দিতে হবে আমাদের। এইবার একেবারে এই ক্ষেতটা মার। এদিকে কৃষকদের ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি স্বীকার করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহাদুজ্জামান বলেন, তারা বিএডিসির সরবরাহ করা বীজ বিতরণ করেছেন মাত্র। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমরা একটা সুপারিশ করছি যে কৃষকদেরকে কিভাবে যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিটাকে পুষিয়ে নেওয়া যায়। অপরদিকে দায় স্বীকার করে বিএডিসি বীজ বিভাগের উপপরিচালক সৈয়দ কামরুল হক বলেন, কৃষকদের নতুন করে বীজ প্রণোদনা হিসেবে দেওয়া হবে। সরকার ডিসিশনের যে চাষির যে ক্ষতিটি হয়েছে ক্ষতির প্রণোদনা তা সরকার করে নতুন করে প্রণোদনা দিয়েছে। রাজবাড়ীতে নভেম্বরের প্রথম সপ্তাহে সদর, গোয়ালন্দ, পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার ৪,০০০ কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ বিতরণ করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কিন্তু সরবরাহকৃত বীজের অঙ্কুরোদ্গম হয়নি। সরকারিভাবে পাওয়া ১ কেজি পেঁয়াজের বীজ রোপণ করেও চারানা গজানোয় হতাশায় ভুগছেন কৃষকরা। যে বীজ দিয়েছে সরকার, রাজবাড়ী জেলায় একটা বীজও জ্বালায় নেই। এই ফ্যামিলিগুলো পুরো ধ্বংসের পথে এখন। রাজবাড়ী জেলার প্রায় ৪,০০০ কৃষক এরকম বীজ পাইছে। প্রতিটা কৃষকেরই একই অবস্থা, মাথায় হাত। কৃষকদের ঘুরে দাঁড়াতে সার্বিক সহায়তা করার কথা বললেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। আমরা সুপারিশ আকারে আমাদের মন্ত্রণালয় এবং ডিজি বরাবর আমরা খুবই দ্রুত একটা সিদ্ধান্ত সুপারিশ দিয়ে দেব, যাতে কৃষক ক্ষতিগ্রস্ত না হয়। ২ জেলায় পেঁয়াজের উৎপাদন লক্ষ্যমাত্রা যা নির্ধারণ করা হয়েছিল, বীজ নষ্ট হওয়াতে এবছর পেঁয়াজের আবাদ কম হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে মোহাম্মদ আল বশিরকে। তিনি আসাদ সরকারের পতনে বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন। ১ মার্চ পর্যন্ত তিনি সরকার প্রধানের দায়িত্ব পালন করবেন। এদিকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার পরিবার রাশিয়ার রাজধানী মস্কোতে পৌঁছেছেন বলে নিশ্চিত করেছে রাশিয়া। এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ। জনাব সুমন মুস্তাফিজ, স্বাগত আপনাকে স্টুডিওতে। আমরা শিরোনাম পড়ে এসে আপনার সাথে আলোচনায় যাব। আমরা অল্প সময়ের মধ্যে দেখে নেব আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো। আমার হাতে রয়েছে প্রথম আলো। তারা শিরোনাম করেছে, সাবেক ৭৬৪ কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, মেয়েদের হাতে গড়া অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। দৈনিক ইত্তেফাক, র্যাবের বিলুপ্তি ও পুলিশ কমিশন চায় বিএনপি। সব গুম খুনের বিচার চাইলেন স্বজনরা। ৭১-এ পুঁজি করে আওয়ামী লীগ আলেমদের ফাঁসিতে ঝুলিয়েছে হাসনাত। সমকালে শিরোনাম, বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ। নির্বাচনকালীন নির্দলীয় সরকারের পক্ষে মত। বাংলাদেশ প্রতিদিন, বাংলা মামলা মুক্ত হতে আর কত আক্ষেপ। খালেদা জিয়ার বিরুদ্ধে ৭, তারেক রহমানের বিরুদ্ধে এখনো ৩০টি। ভয়ঙ্কর প্রতারণায় ভোক্তারা, মংডু এখন আরাকান আর্মির। যুগান্তরের শিরোনাম দেখব, হাসিনার বিচারে চাই ঐক্য, মায়ের ডাকের গণজমায়েতে নেতারা। বণিক বার্তা, ব্যাংক লুটকারীদের বিরুদ্ধে ভিয়েতনামের মডেল অনুসরণ করবে কি বাংলাদেশ?
বিজ্ঞান সাময়িকী নেচারের সেরা 10 ব্যক্তিত্বের তালিকায় ডক্টর ইউনূস। নির্বাচনের সব প্রস্তুতি 6 মাসের মধ্যে শেষ করতে চায় ইসি। ট্রাই হাসিনা আওয়ামী লীগ, বিএনপি প্রপোজ ডিসব্যান্ডিং র্যাব শিরোনাম করেছিল দ্য ডেইলি স্টার। আমরা শিরোনাম দেখে নিলাম, শীর্ষ দৈনিকগুলোর শিরোনামগুলো জানলাম। আমি যুগান্তর এটি শিরোনাম করেছে, অনেকেই করেছে, মায়ের ডাকে গণজামায়াতের নেতারা, হাসিনার বিচারে চাই ঐক্য। জি, আপনার কাছে একটু জানতে চাই বিষয়টি নিয়ে আসলে আপনার মতামত। এটি তো পুরনো দাবি বলা যায়, এখন জোরালো হয়েছে। এই দাবি নিয়েও একটা সময় ছিল যে গত পতিত সরকারের সময় মাঠে নামতে পারেননি ভুক্তভোগীরা বা স্বজনহারা মানুষেরা, তো এখন তারা নামতে পারছেন, তাদের দাবিটা জানাতে পারছেন। এটা একটা পজিটিভ দিক আমি বলবো। এখানে যে বিষয়টি সেটি হচ্ছে যে বিগত সরকারের শাসনামলে গত 15-16 বছর ধরেই অসংখ্য মানুষ নিখোঁজ, গুমের শিকার হয়েছেন। বিভিন্ন সময় আমরা দেখেছি তারা কথা বলেছে, কিন্তু আদৌ কোনো সমাধান তারা না হয়নি। তো তারা এইগুলো নিয়েও বিভিন্ন ফোরামে কথা বলার চেষ্টা করছেন, সেইখানেও নানামুখী বাধা বিপত্তির মুখে পড়েছেন, যেটি সংবাদকর্মী হিসেবে আমরা জানি যে তাদেরকে নানাভাবে বিভিন্ন বাহিনীর হুমকি ধমকি, যারা বিচার চাইতে গেছে, দাবি জানাতে গেছে। তো এই অবস্থার মধ্যেই ছিলেন। এখন এই পরিবারগুলো, বঞ্চিত পরিবারগুলো, ভুক্তভোগী পরিবারগুলো তাদের দাবিটা জোরালোভাবে করতে পারছেন। এইরকমই একটা আয়োজন ছিল গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে, একেবারে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত। সেখানে সব ভুক্তভোগীরা, স্বজনহারাদের সন্তানরা, আত্মীয় স্বজন এবং আপনার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কথা বলছেন। এখান থেকে যে একটি বিষয় উঠে এসছে সেটি হচ্ছে যে এই গুম হত্যায় নানাভাবে তো মানুষকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, হত্যা করা হয়েছে, ক্রস ফায়ার, সোকল্ড ক্রস ফায়ার, নিখোঁজ, নানাভাবে যে নির্যাতন, এই নির্যাতিতরা মানে বিচার চেয়েছেন। এটি মূল মেসেজ আর কি গতকালের বিষয়ে, যে তারা বিচার চান এবং এই ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের আশাটা একটু বেশি। তারা দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান যে এই বিষয়ে সরকার কি পদক্ষেপ নিচ্ছে। আমরা এই নৃশংসতার বিচার দাবি করি। এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, যেটি আপনি বলছিলেন যে আগে এই ধরনের কথা তারা বলতে পারেনি, না এখন সুযোগ এসেছে বলছে এবং অন্তর্বর্তী সরকারের কাছে তাদের সেই দাবিটা প্রত্যাখ্যান করছে। সেটি নিয়ম শৃঙ্খলা অনুযায়ী যারা, হ্যাঁ, আইনানুগ ব্যবস্থা নিতে হবে, আইনের মধ্যে দিয়েই সবকিছু হতে হবে, বাট হতে হবে। বিষয়টা হচ্ছে হতে হবে বিচারটা, এবং দৃষ্টান্ত হিসেবে আর যেন এমন না হয় এক্স্যাক্টলি সেটিও থাকে। আমরা আরেকটি শিরোনাম দেখলাম যে বঞ্চিত 764 কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ। এটি শিরোনাম করেছে কয়েকটি পত্রিকা। এখানে এটিও বিগত সরকারের মানে স্বৈরাচারী আচরণের একটি অংশ, মানে আপনার প্রশাসনকে রাজনীতিকরণের সব সেক্টরেই তো সরকারের হস্তক্ষেপ ছিল। আইন, বিচার, গণমাধ্যম সবখানি নিয়ন্ত্রণ ছিল, কঠিন রকমের নিয়ন্ত্রণ ছিল। তো প্রশাসনেও সেই নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠা করতে গিয়ে একটু বিরোধী মত বা ভিন্ন মতের কর্মকর্তাদেরকে বঞ্চিত করা হয়েছে, জুনিয়রদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে সিনিয়রকে সুপারসিড করে। এইরকম ১৫০০-এর ওপরে কর্মকর্তা, এদের মধ্যে ১৯ জন মারা গেছেন এরই মধ্যে, তাদের পরিবারের পক্ষ থেকে মূল্যায়নের দাবি করা হয়েছিল, পদোন্নতির দাবি করা হয়েছিল। তো সেখান থেকে যাচাই বাছাই করে এই 764 জনকে পদোন্নতি দেওয়ার জন্য সুপারিশ করেছে জনপ্রশাসন কমিশন। আমি মনে করি যে এটা তাদের ন্যায্য অধিকার, এটা তাদের প্রাপ্য। রাজনৈতিক বিবেচনায় এই জিনিসটা, যদিও এটি আগের সরকারেও কম বেশি হয়েছে বিভিন্ন সময়, বিভিন্ন সেক্টরগুলোতে, বিশেষ করে অটোনোমাস বডিগুলোর হেড, বিভিন্ন কমিশনগুলোর প্রধান, এই জায়গাগুলোতে দলীয় বিবেচনা করা হয়। আমরা আশা করব যে আগামীতে এটিও যাতে না থাকে। সেটাই প্রত্যাশা করি। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। এর সাথে শেষ করছি মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ভারতের সঙ্গে নতজানু সম্পর্ক চায় না বাংলাদেশ। সব হত্যার বিচার ও গুমের শিকারদের সন্ধান পেতে সরকারের কাছে জোর সুপারিশ। জুলাই গণ অভ্যুত্থান পৃথিবীতে নজিরবিহীন, নতুন বাংলাদেশের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে নারী শিক্ষার্থীদের উৎসাহ দিলেন ডক্টর ইউনূস।
শীতে বিপর্যস্ত জনজীবন। নীলফামারী কুষ্টিয়ায় বাড়ছে কুয়াশা, কমছে তাপমাত্রা। শিশু ও বয়স্কদের বাড়তি যত্নের পরামর্শ। এবং দীর্ঘদিনেও গাজীপুরের ঘাকটিয়া সুতিরকান্দা সড়ক সংস্কার না হয় ভোগান্তিতে এলাকাবাসী। দ্রুত মেরামতের আশ্বাস উপজেলা প্রশাসনের। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।